ছত্রপতি শিবাজী মহারাজ, যার নাম শুনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। ছত্রপতি শিবাজী মহারাজ, যিনি হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও ভারতীয় ইতিহাসের সবচেয়ে বীর যোদ্ধা, যার বীরত্ব ও বুদ্ধিমত্তার কাছে মুঘল সাম্রাজ্য মাথা নত করতে বাধ্য হয়েছিল। নমস্কার, আমি তোমাদের সবার স্নেহে ছোট্ট খুদে বাঙালি। আজকে আমি তোমাদের সামনে ভারতীয় ইতিহাসের এমন এক মহান যোদ্ধার কথা তুলে ধরবো, যিনি অন্যায়ের সামনে কখনো মাথা নত করেননি। বুদ্ধি ও সামরিক রণকৌশলের মাধ্যমে জয় করেছিল বিভিন্ন দুর্গ, এমনকি দক্ষিণ ভারতের স্বল্প কয়েকশো সৈন্য নিয়ে ঔরঙ্গজেবের আধিপত্য স্থাপন থেকে রুখে দিয়েছিল এই বীর যোদ্ধা। কিন্তু প্রশ্নটা হলো এখানেই, কিভাবে মাত্র কয়েকশো যোদ্ধা নিয়ে বিশাল মুঘল সাম্রাজ্যের বিরোধিতা করে মারাঠা শাসন প্রতিষ্ঠা করেছিল? শিবাজী শাহাজি ভোসলে আসল নাম হওয়া সত্ত্বেও তিনার নামের সামনে ছত্রপতি কেন থাকে? তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ও ছত্রপতি শিবাজী মহারাজের যুদ্ধনীতি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরবো যা আজও পর্যন্ত খুব কমই আলোচনা করা হয়েছে। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। 1627 সাল নাগাদ পুরো ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য ছিল। উত্তর পূর্ব ভারত ছিল সম্রাট শাহজাহানের দখল এবং দক্ষিণ ভারত সহ বিজাপুর ছিল সুলতান মোহাম্মদ আদি শাহের দখলে, আর গোলকোন্ডা ছিল সুলতান আবদুল্লাহ কুতুব শাহের দখলে। একটা কথা জানিয়ে রাখি, সেই সময় যত বড় বড় বন্দর ছিল তার অধিকাংশই ছিল পর্তুগিজদের দখলে। দক্ষিণ ভারতে বেশিরভাগই ছিল হিন্দু সৈন্য। সেই মতো বিজাপুরের সুলতান ছিলেন আদিল শাহ এবং তার এক দক্ষ সৈনিকের নাম হলো শাহাজি ভোসলে। 1630 সালে 19 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের জুন্নারে শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেন ছত্রপতি শিবাজী মহারাজ। তিনার পিতার নাম ছিল শাহাজি ভোসলে ও মাতার নাম ছিলেন জিজাবাই ভোসলে। এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, পিতা শাহাজি ভোসলে ছিলেন আদিল শাহের একজন দক্ষ নৌকর্তা, তাই বিভিন্ন কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন। তাই শিবাজী মহারাজের ছোটবেলা থেকেই অস্ত্র চালনা, সামরিক প্রশিক্ষণের শিক্ষাদান দিতেন দাদাজি মালোজি ভোসলে এবং মায়ের কাছ থেকে নেন ধর্মীয় শিক্ষা। তিনি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরোধিতা এবং অন্যায় দেখে কখনো চুপ করে থাকেননি। সেই সময় হিন্দুদের উপর মুঘল সাম্রাজ্যে মুসলিমরা অকথ্য অত্যাচার করত। এক কথায় তাদের কোনো রাজ্য নেই, কথা বলার অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই, যা শিবাজীকে ব্যাকুল করে তুলত। তাই পিতা শাহাজির মতো আদিল শাহের নৌবাহিনীতে যোগদান করেননি শিবাজী মহারাজ, বরং ভারত থেকে বিদেশি শক্তি তাড়িয়ে স্বরাজ্য গঠনই ছিল তার মূল লক্ষ্য, যেখানে থাকবে না কারোর প্রতি কারোর শোষণের অধিকার, থাকবে না কোনো পরাধীন। কিন্তু সেই সময় তিনার কাছে ছিল না কোনো সৈন্যবাহিনী, ছিল না কোনো দুর্গ। এদিকে পুরো ভারতবর্ষ ছিল তখন মুসলিমদের শাসন। শিবাজী মহারাজ ছিল অত্যন্ত বাস্তববাদী, তাই তিনি বুঝেছিলেন এত বড় মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ মোটেও সম্ভব না, আর সাম্রাজ্য স্থাপনের পর টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তখনই তিনি পরিকল্পনা করেন অল্প কয়েকজন সৈন্য নিয়ে যুদ্ধ করাও সম্ভব, শুধুমাত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে। এখন প্রশ্নটা হলো এখানে, গেরিলা যুদ্ধ আবার কি? গেরিলা যুদ্ধ হলো এক ধরনের অপ্রচলিত যুদ্ধ কৌশল, যেখানে অনিয়মিত সৈন্যবাহিনীর ছোট ছোট দল বা গেরিলা যোদ্ধারা বড় বড় শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে অতর্কিত হামলা করে, অর্থাৎ হিট অ্যান্ড রান। আর ঠিক এই পদ্ধতি ব্যবহার করেন শিবাজী মহারাজ। এর ফলে কেন্দ্রীয় শক্তির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব। শিবাজী মহারাজ খুব ভালোভাবেই জানতেন একমাত্র এই গেরিলা যুদ্ধই পারে মুঘলদের পরাস্ত করতে। তার কারণ এই যুদ্ধ কৌশল মুঘলরা জানতেন না। 1646 সালে দাদাজি মালোজির মৃত্যুর পর শিবাজী মহারাজ স্বরাজ রাজ্য স্থাপনের প্রথম ভিত তৈরি করলেন। প্রথমে তিনি মালবী নামক কৃষকদের অনুগত লাভ করে কৃষকদের নিয়ে একটি ছোট্ট সেনাবাহিনী তৈরি করেন। একটা কথা জানিয়ে রাখি, মুঘল সাম্রাজ্যের এই কেল্লাই ছিল অধিকার স্থাপনের সবচেয়ে বড় অস্ত্র। অর্থাৎ মুঘল সাম্রাজ্যে কেল্লা দখল করা মানেই সেই এলাকার অধিকার স্থাপন করা। সেই সময় কেল্লা দখলের জন্য দরকার হতো প্রচুর সৈন্য, গোলা বারুদ। কিন্তু এইসব ছাড়াও মাত্র কয়েকজন সৈন্য নিয়ে নিজের বুদ্ধিমত্তার দ্বারা মাত্র 16 বছর বয়সে আদিল শাহের তোরনা, চাকান, কোন্ডানা দুর্গ দখল করে নেন। এই প্রথম 3টি দুর্গে উঠল মারাঠা জাতীয়তাবাদীর প্রতীক বাগুয়া ঝান্ডা, যা মারাঠাদের ত্যাগ ও ঐক্যের প্রতীক। এরপরই শুধুমাত্র তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা গোলা কামানের বিরুদ্ধে লড়াই করে আদিল শাহের থানে, কল্যাণ, ভিওয়ান্ডি দুর্গ দখল করে নেন। তার এই জয় আদিল শাহকে অত্যন্ত চিন্তিত করে তোলেন। তাই আদিল শাহ তিনার পিতা শাহাজি ভোসলেকে গ্রেপ্তার করেন, কারণ আদিল শাহ খুব ভালোভাবেই জানতেন শিবাজী মহারাজের সবচেয়ে দুর্বল অংশ হলো তার পরিবার। এরপর গত 7 বছর কোনো রকম আক্রমণ করেনি, তার পরিবর্তে তৈরি করেন বিশাল প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যবাহিনী। তার কারণ শিবাজী মহারাজ খুব ভালোভাবেই জানতেন এটা ছিল আদিল শাহের পাতা একটি ফাঁদ। যাই হোক, ঠিক 7 বছর পর হঠাৎই এক বিরাট বাহিনী নিয়ে আক্রমণ করলেন জেনজি দুর্গে। মাত্র কয়েক প্রহরের মধ্যে মুঘল সৈন্যদের প্রতিহত করে শিবাজী মহারাজ দখল করে জেনজি দুর্গ এবং বন্দী থাকা পিতাকে মুক্ত করলেন। নমঃ পর্বতে পদয়ে হর হর মহাদেব শব্দে কেঁপে উঠল গোটা দুর্গ। এভাবেই এক এক করে আদিল শাহের দুর্গ দখল করতে থাকে
মারাঠা সৈন্য। 1657 সাল নাগাদ শিবাজী মহারাজ 40টি দুর্গ দখল করে ফেলেন, যার ফলে বিজাপুরের বড় সাহিবা খুবই চিন্তিত হয়ে পড়ে। শিবাজী মহারাজের প্রভাব কমাতে 1659 সালে তৎকালীন হিন্দু অত্যাচারী ও হিন্দু শোষক আফজল খানকে নিযুক্ত করে বিজাপুরের বড় সাহিবা। সঙ্গে দেওয়া হয় 10,000 সৈন্য। সেই সময় আফজল খান হিন্দুদের উপর অত্যাচার, দেবদেবীদের মন্দির ভাঙা, নৃশংস রণনীতি এইসব কাজের জন্য অত্যন্ত কুখ্যাত ছিল। এরপরই আফজল খান এক ফন্দি করলেন, বিভিন্ন গ্রামে গ্রামে আক্রমণ করলেন এবং বিভিন্ন নির্দোষ মানুষকে হত্যা করেন। কিন্তু শিবাজী মহারাজ আফজল খানের এই ফাঁদে পা না দিয়ে তিনি গেরিলা যুদ্ধ চালিয়ে যান, অর্থাৎ কোনোরকম কোনো সচেতনতা ছাড়াই হঠাৎ আক্রমণ করে আবার জঙ্গলে মিলিয়ে যেতে। এরপর কিছুতেই ধরাছোঁয়া না দেওয়ায় আফজল খান আবারও ফন্দি করলেন, শিবাজী মহারাজের কাছে শান্তি প্রস্তাব পাঠালেন। 1659 সালে 10ই নভেম্বর ডেকে এনে হত্যা করাই ছিল মূল লক্ষ্য। শিবাজী মহারাজ সেই সময় ছিলেন প্রতাপগড় দুর্গে। কথা ঠিক হয় সেই সন্ধির সময় শুধুমাত্র দুই পক্ষের দুজন দেহরক্ষী থাকবে। সেই মতোই কোমরে ধারালো ছুরি লুকিয়ে রাখলেন আফজল খান। সেদিকে শিবাজী মহারাজ সন্ধি করতে আসার পূর্বে তিনার এক সৈন্যপ্রধান সিদ্দি ইব্রাহিমের অনুরোধে তিনি একটি বাঘনখ নিয়ে যান। আফজল খান ছিলেন অত্যন্ত কূটনীতিবিদ। কোনো না কোনো কারণে যদি আফজল খান আক্রমণ করে তাহলে সেই বাঘনখ দিয়ে তাকে প্রতিহত করা সম্ভব। ইব্রাহিমের কথা অগ্রাহ্য করেনি শিবাজী মহারাজ। পূর্ব কথা মতো তিনি সন্ধি করতে গেলেন আফজল খানের কাছে, কিন্তু আলিঙ্গন করার নাম করে আফজল খান তার বিশাল আকার সম্পন্ন দেহের অত্যন্ত জোরে আঁকড়ে ধরেন শিবাজী মহারাজ এবং কোমরে লুকিয়ে রাখা ধারালো ছুরি বার করেন। এরপর শিবাজী পিঠে চালনা করেন, কিন্তু তিনার পিঠে লোহার দেহ কবচ থাকায় কোনো রকম ক্ষতি করতে পারেনি। আর এই যুদ্ধের পর শিবাজী মহারাজকে কৌশলে ডেকে পাঠিয়ে গৃহবন্দী করলেন ঔরঙ্গজেব। দীর্ঘ কয়েকদিন অপেক্ষা করার পর তিনি বুঝলেন এখান থেকে বেরোতে না পারলে তার স্বরাজ স্থাপনের স্বপ্ন কখনো পূরণ হবে না। তাই তিনি অসুস্থতার ভান করলেন এবং একদিন ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে পালালেন। 1670 সাল পর্যন্ত অনেক যুদ্ধে জিতে তিনি মাত্র 4 মাসের মধ্যে অনেক মারাঠা রাজ্য দখল করেন। এর ঠিক 2 বছর পর 1672 সালে বিজাপুরের নবাব আদিল শাহের মৃত্যু হয় আর শিবাজী মহারাজ বিজাপুরকে নিজের দখলে নিয়ে নেন। এরপর এলো ভারতীয় ইতিহাসে সেই দিন যেদিন মারাঠা সাম্রাজ্য এক বীরত্ব রাজাকে নিজের ভগবান হিসেবে চিহ্নিত করেন। 1674 সালের 6ই জুন ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয় রায়গড় দুর্গে। সকল মারাঠা সহ সমস্ত হিন্দুরা তাদের রাজা হিসেবে বর্ণিত করেন ছত্রপতি শিবাজী মহারাজ। এখন এখানে একটা বিষয়, শিবাজী শাহাজি ভোসলে আসল নাম হওয়া সত্ত্বেও ছত্রপতি কেন বলা হয়? জানি না কি ছত্রপতি হলো একটি উপাধি যা তিনার রাজকীয় মর্যাদা, স্বাধীনতা এবং জনগণের প্রতি তার দায়িত্বের প্রতীক। গঙ্গা, যমুনা, গোদাবরী, সিন্ধু, নর্মদা, কৃষ্ণা ও কাবেরী এই 7টি নদীর জল দিয়ে সিক্ত করার পরই মুকুট ধারণ করেছিলেন মহান বীর ছত্রপতি শিবাজী মহারাজ। অনেকেই বলে শিবাজী মহারাজ যে স্বরাজ্যের স্বপ্ন দেখেছিল তা শুধুমাত্র হিন্দুদের জন্য,
কিন্তু না বস, এখানে জানিয়ে রাখি এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। তিনি হিন্দু ও মুসলিমদের মধ্যে কখনো মতভেদ না করে শুধুমাত্র স্বরাজ্যের উপরে জোর দিয়েছিলেন। এমনকি তিনার সৈন্যের 40% সৈন্য ছিল মুসলিম এবং নিজের পছন্দের কয়েকজন সৈন্যের মধ্যে অধিকাংশ সেনাপ্রধান ছিল মুসলিম। তিনি শুধুমাত্র একজন বুদ্ধিমত্তা ও বীর সম্পন্ন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত প্রজাদরদী ব্যক্তি এবং তিনি সবসময় মহিলাদের সম্মান করতেন। একটা বিষয় না বললেই নয়, তিনি তার যুদ্ধের সূচনা করেছিলেন 4টি দুর্গ ও 300 জন সৈন্য নিয়ে। সেক্ষেত্রে তিনার মৃত্যু পর্যন্ত 300টি দুর্গ ও 1 লক্ষ সৈন্য অর্জন করতে পেরেছিলেন। 1680 সালে 5ই এপ্রিল মাত্র 52 বছর বয়সে তিনি মারা যান। মোগল সম্রাট ভেবেছিলেন তার মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঔরঙ্গজেবের এই পরিকল্পনাতে সম্পূর্ণ জল মিশিয়ে দেয় শিবাজী মহারাজের ছেলে সাম্বাজি মহারাজ। মারাঠা একসময় এক বিশাল সাম্রাজ্য তৈরি করে পুরো ভারতবর্ষ জুড়ে। যুদ্ধ শুধুমাত্র শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জয় করা সম্ভব, তা তিনি বুঝিয়ে দিয়ে গেছেন ভারতবাসীকে। তার এই স্বদেশের স্বপ্ন ইংরেজ আমলে বিপ্লবীদের মনে সাহস জাগিয়েছিল। 1894 সালে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবীদের মনে জাতীয় জাগরণ বাড়াতে বাল গঙ্গাধর তিলক ছত্রপতি শিবাজী মহারাজের স্বদেশ গঠনের সম্পর্ককে কেন্দ্র করে শিবাজী উৎসব চালু করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মনে হয় ছত্রপতি শিবাজী মহারাজ কেমন রাজা ছিলেন, তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওর মাধ্যমে পাওয়া ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং খুদে বাঙালি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।